সুমিতা এবং মনোরঞ্জনের গোবর ধাবা এখন এই হাইওয়ের সবথেকে বিখ্যাত ধাবা। যাদের ওই হাইওয়ে দিয়ে যাওয়ার কোনো কারণও থাকে না, তারা শুধুমাত্র এই অদ্ভুত সুন্দর গোবর ধাবা দেখার জন্য এবং সেখানকার খাবার খাওয়ার জন্য সেই হাইওয়েতে আসে। তাদের ধাবার সৌন্দর্য সত্যি অতুলনীয় ছিল। এই ধাবা যে গোবর দিয়ে তৈরি তা দেখলে কারোর বোঝার উপায়ই ছিল না। আমি তোমাদের সাথে একটা সেলফি তুলতে পারি? তোমরা যে শহরে কত ফেমাস তোমাদের কোনো ধারণা নেই। আমার বন্ধুরা যদি দেখে আমি তোমাদের সঙ্গে সেলফি তুলেছি তাহলে ওরা হিংসায় একেবারে পাগল হয়ে যাবে। হ্যাঁ, সে তুমি তুলতেই পারো, কিন্তু আমি বলবো বন্ধুদেরকে এভাবে না কষ্ট দিয়ে ওদেরকেও তো এখানে একদিন নিয়ে আসতে পারো। ওটাই বোধহয় সবচেয়ে বেশি ভালো হবে, তাই না? আমার বাকি বন্ধুদের তোমাদের কথা বললেই ওরা কেমন যেন করে। আমি জানি না, ওরা তোমাদেরকে ভয় পায় হয়তো। না মানে আমার তো তাই মনে হয়। আমরা কি ভূত নাকি যে আমাদের ভয় পাবে? আর তোমরা তো আসছো, তোমাদের সাথে তো তোমার বন্ধুরাও আসবে, এতে আবার ভয় পাওয়ার কি আছে? আমি নিজেই বুঝি না সেটা। এত সুন্দর একটা গোবর দিয়ে তৈরি ধাবা, সেটা নিজের চোখে দেখার জন্য আমি সব রকম ভয় ভুলেও এখানে আসতে রাজি, কিন্তু ওদেরকে সেটা বললে ওরা শোনে না। তোমার বন্ধুদের নাম কি? একবার নামটা বলো তো, চিনতে পারি কিনা দেখি। মোহনা, রাহুল, দেবিকা, কাঞ্চন, আরো অনেকে আছে। তোমরা চেনো নাকি ওদের? এই নামগুলো শুনে সুমিতা এবং মনোরঞ্জন দুজনেই কেমন যেন অন্যমনস্ক হয়ে পড়ে। পিয়ালিও বুঝে উঠতে পারে না হঠাৎ করে তাদের কি হলো। সেই সব ভাবনা ছেড়ে পিয়ালি আবার নিজের ছবি তোলা এবং খাবার খাওয়ার দিকে মনোযোগ দেয়। পিয়ালি ছবি তুলতে থাকে আর তার বন্ধুদেরকে পাঠাতে থাকে। চারিদিকে সুন্দর সুন্দর ছোট ছোট ফুলের টব, ছোট ছোট টুনি লাইট দিয়ে পুরো ধাবাটা সুন্দর করে সাজানো ছিল। এত অদ্ভুত সুন্দর পরিবেশ যে একটা গোবর দিয়ে তৈরি ধাবাতে থাকতে পারে, সেটা না দেখলে বিশ্বাস করার মতোই ছিল না। আচ্ছা, তুমি মনোরঞ্জন তো, এই ধাবার মালিক তো? আমার তোমার সাথে একটু দরকারি কথা ছিল, এখন কি বলা যাবে? দেখতেই তো পারছেন ধাবায় এখন খুব ভিড়। আপনি একটু বসুন না, আমি আপনার জন্য 4 ডিম টোস্ট করে দিচ্ছি। অপেক্ষা করতে করতে আপনি বরং এই খাবারগুলোও খেয়ে নিন। মনোরঞ্জনের ব্যবহারে প্রীতম বাবু প্রচন্ড আপ্লুত হয়। সে তাদের ধাবার খাবার খেয়েও খুবই আনন্দ পায়। পরে মনোরঞ্জনের সময় হলে সে প্রীতম বাবুর সঙ্গে কথা বলতে আসে। তোমাদের ধাবাটা যে দেখতে সুন্দর শুধু তাই নয়, এখানকার খাবারও যথেষ্ট ভালো। এখন আমি বুঝতে পারছি কেন চারিদিকে তোমাদের এই গোবর ধাবার নাম ছড়িয়ে পড়েছে। আমি এখানে শুধু সাহায্য করি মাত্র, রান্নাবান্না সব আমার স্ত্রী সামলাই। আর এই গোবর ধাবা বানানোর আইডিয়াটা আমার ছেলে মেয়ের মাথা থেকে এসেছে, তাই এটার কোনো কৃতিত্বই আমি একা নিতে চাই না। আমাদের ধাবা আপনার পছন্দ হয়েছে, এটাই আমাদের কাছে অনেক বড় উপহার। তবে আপনি কি বলতে চাইছিলেন সেটা এবার বলতে পারেন। আমি শহরে থাকি, আর শহর আর আশপাশের রাজ্য মিলিয়ে আমার বেশ কয়েকটা রেস্টুরেন্টও আছে। আর আমি কয়েকদিন ধরেই ভাবছিলাম হাইওয়েতে একটা ধাবা খুলবো, আর সেটা খোঁজ করতে করতেই আমি তোমাদের ধাবার ব্যাপারে জানতে পারি। তাই একেবারে পাশের রাজ্য থেকে তোমার সাহায্য নিতে এখানে চলে এসেছি। আমরা আপনার কি সাহায্য করতে পারি বলুন? প্রথমত তোমরা আমাকে বলো তোমাদের এরকম একটা ধাবা বানানোর আইডিয়া মাথাতে কিভাবে আসলো, আর পরে আমি তোমাদের থেকে কি সাহায্য চাই সেটা না হয় বলবো। প্রীতম বাবুর কথার উত্তরে সুমিতা এবং মনোরঞ্জন তাকে পুরানো সব কথা বলতে থাকে। শহর থেকে গ্রামে আসার হাইওয়েতে সুমিতা এবং তার স্বামী মনোরঞ্জনের একটা ধাবা ছিল। তারা স্বামী স্ত্রী ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করে সেই ধাবা চালিয়ে নিজেদের এবং তাদের 2 ছেলে মেয়ের খেয়াল রাখত। সারা বছর তাদের ধাবা চালাতে সেরকম অসুবিধা না হলেও শীতকালে তাদের স্বামী স্ত্রীর কনকনে ঠান্ডার মধ্যে হাইওয়ের পাশে কাঁপতে কাঁপতে ধাবা চালাতে হতো। সেদিন রাত প্রায় 11টা বাজে। সুমিতা এবং মনোরঞ্জন দুজনেই শীতের মধ্যে কাঁপতে কাঁপতে তাদের ধাবার এঁটো বাসন পরিষ্কার করছে। এমন সময়, আজ আমাদের অনেকটা দেরি হয়ে গেল, ছেলে মেয়েগুলো না খেয়ে বসে থাকবে। শেষে যে কজন এলো তারা সবাই এত আস্তে আস্তে খাবে আমি ভাবতেও পারিনি। কনকনে ঠান্ডায় হাতে জল লাগাতে ভালো লাগে বলো? তুমি হাতে জল লাগানোর কথা বলছো? আমি তো ভাবছি এত ঠান্ডায় কোনো রকমের সোয়েটার চাদর ছাড়া এই হাইওয়ে রাস্তা দিয়ে বাড়ি কিভাবে যাব। এই সপ্তাহের লাভের টাকাটা জমিয়ে আমাদের 4 জনের জন্য সোয়েটার কম্বল কিনবো, বুঝলে? হ্যাঁ, এই সপ্তাহটা তো আগে কাটুক, এখনো 3 দিন বাকি। চলো তাড়াতাড়ি দোকানে ঝাঁপ নামিয়ে বাড়ি যাই, কাল ভোর হতেই তো আবার আসতে হবে। আমাদের ধাবাটা যদি আরেকটু বড় করতে পারতাম তাহলে একেবারে অনেক লোককে বসার সুযোগ করে দিতে পারতাম, একসাথে অনেকগুলো টাকা রোজগারও হতো। আবার সে একই কথা, আমাদের 1 সপ্তাহের ধাবার লাভের টাকা দিয়ে 4 জনের সোয়েটার কম্বল কিনতে পারবো কিনা সন্দেহ। তুমি আবার ধাবা বড় করার কথা ভাবছো? এই বলে তারা ধাবা ঝাঁপ নামিয়ে দেবে এমন সময় একটি বেশ বড় গাড়ি তাদের ধাবার সামনে এসে দাঁড়ায়। সেই গাড়িটির মধ্যে বেশ কয়েকজন ছেলে মেয়ে ছিল। তারা প্রত্যেকেই মদ্যপ অবস্থাতেই ছিল। প্রথমে সুমিতা বা তার স্বামী কেউই সেই ছেলে মেয়েগুলোকে পাত্তা না দিলেও তারা খুব জোরে জোরে সুমিতাদের ধাবার সামনে হর্ন বাজাতে থাকে। কখন থেকে হর্ন বাজাচ্ছি শুনতে পাচ্ছ না? এখানে আসা গ্রাহকদের সাথে এভাবে ব্যবহার করো তোমরা?
আসলে আমাদের ধাবা তো বন্ধ হয়ে গেছে, আমরা এক্ষুনি ঝাঁপ নামিয়েই দিচ্ছিলাম। আর তাছাড়া আমাদের ধাবাতে তো আর কোনো খাবারও নেই এখন। আপনারা একটু অন্য কোথাও চলে যান প্লিজ। শুনলি তোরা, প্লিজ বলছে আবার, প্লিজ মাই ফুড। আমি কে তুমি জানো? আমি যদি চাই এক্ষুনি তোমার এই ধাবা সমেত তোমাদের গোটা এলাকাটা কিনে নিতে পারি। তাই ধাবা খোলা না বন্ধ এসব নিয়ে জ্ঞান না দিয়ে চটপট কিছু খাবার বানিয়ে নিয়ে এসো, আমাদের প্রচন্ড খিদে পেয়েছে। বিশ্বাস করুন, আমাদের কাছে এখন কোনো উপকরণও নেই যেটা দিয়ে আমরা কিছু বানিয়ে দিতে পারবো। থাকলে কি কেউ সামনে থেকে আসা গ্রাহকদের ফিরিয়ে দেয়? তোকে খাবার দেবে না বলে এরা গুছিয়ে মিথ্যা কথা বলছে মোহনা। আমাদের আজ ডিস্কো থেকে বেরোতে অনেকটাই দেরি হয়ে গেছে, প্রচন্ড খিদেও পেয়ে গেছে। তুই এদেরকে প্লিজ করে খাবার বানিয়ে আন। এত ঠান্ডায় খালি পেটে এতটা রাস্তা আমরা যেতে পারবো না। যা আছে তাই বানিয়ে আনো, দরকার হলে জিনিস কিনে এনে বানাও, কিন্তু খাবার আমাকে বানিয়ে দিতেই হবে। তা না হলে কাল থেকে এখানে আর তোমার ধাবা দেখতে পাবে না। আপনাদের যা ইচ্ছা হয় করুন, রাত্রে আমরা আপনাদের জন্য কোনো রান্না করতে পারবো না, আর আপনাদের এত কথাও শুনতে পারবো না। চল সুস্মিতা, ধাবা ঝাঁপ নামাও। এই বলে সুমিতা এবং মনোরঞ্জন সেখান থেকে চলে যায়। মোহনা এবং তার বন্ধু বান্ধবরা মনোরঞ্জনের এই অপমান কিছুতেই সহ্য করতে পারে না। তারা কিছুতেই বুঝে উঠতে পারে না কিভাবে তারা মনোরঞ্জন এবং তার স্ত্রী দুজনকেই জব্দ করতে পারবে। কিছুক্ষণের মধ্যেই তারা লক্ষ্য করে সুমিত এবং মনোরঞ্জন দুজনেই তাদের ধাবা বন্ধ করে বেশ কিছুটা দূর এগিয়ে গেছে। সেই সুযোগে তারা গাড়ি নিয়ে এসে সুমিতা এবং মনোরঞ্জনের ধাবা গাড়ি দিয়ে একেবারে গুড়িয়ে দেয়। সুমিতা এবং তার স্বামী দুজনে দূর থেকে সমস্ত ঘটনা দেখতে থাকে। তারা ছুটে এসে অনেকভাবে মোহনাদের থামতে বলে, কিন্তু তারা কেউ কোনো কথা শোনে না। একটুখানি খাবার দিলে না বলে আমি তোমাদের গোটা পরিবারের খাবার খেতে পাওয়ার রাস্তাই বন্ধ করে দিয়েছি। এরপর থেকে এই মোহনার মুখটা মনে রাখবে, আর কখনো কাউকে খাবার না দিয়ে ফেরাবে না, কেমন? আপনারা তো খাবার বিক্রি করার কোনো রাস্তাই রাখেননি, ফেরানোর কথা তো আসছেই না। এই ধাবাটাই আমাদের একমাত্র সম্বল ছিল, এখন আমরা কিভাবে আমাদের সংসার চালাবো? এটা মোহনাকে না করার আগে ভাবা উচিত ছিল। তোমাদের কপাল ভালো, মোহনা তোমাদের অল্পতে ছেড়ে দিয়েছে। তাও তোমরা তোমাদের ধাবার হয়তো দু একটা জিনিস গোটাই পাবে, ওগুলো নিয়ে ফিরে যাও। মোহনা এবং তার বন্ধু বান্ধবরা গাড়ি নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। আর এদিকে সুমিতা ও মনোরঞ্জন দুজনেই অঝোর নয়নে কাঁদতে থাকে। তারা কিছু বুঝে উঠতে পারে না এবার তারা কি করবে, কিভাবে তাদের সংসার চালাবে, আর কিভাবে তাদের ছেলে মেয়েদের খেয়াল রাখবে। তাদের ধাবায় থাকা কয়েকটা জিনিস যেগুলো তখনও অক্ষত অবস্থায় ছিল সেগুলো নিয়ে তারা বাড়ি ফেরে। তাদের এরকম বিধ্বস্ত অবস্থা দেখে তাদের ছেলে মেয়েরা খুবই ভয় পেয়ে যায়। তারা জিজ্ঞাসা করতেই সুমিতা এবং মনোরঞ্জন তাদেরকে সব কথা খুলে বলে। তাদের ছেলে মেয়েদের বয়স মাত্র 8-9 বছর হলেও তারা তাদের বাবা মায়ের অসুবিধাটা খুব ভালো মতো বুঝতে পারে। তোমরা একদম চিন্তা করো না বাবা, আমরা আবার একটা নতুন ধাবা বানিয়ে নেব। সেদিন টিভিতে আমার ফেভারিট কার্টুনে দেখলাম ওরা গোবর দিয়ে ধাবা বানিয়েছে, আর সেটা এত সুন্দর দেখতে ছিল যে ওখানে অনেক অনেক লোক আসছিল, জানো? দিদি ভাই একদম ঠিক বলেছে বাবা। আমরা আগে বাস আর খড় দিয়ে একটা ভাড়া বানাবো, তার উপরে সেটাতে ভালো করে গোবর লেপে দেবো, খুব সুন্দর দেখতে লাগবে, তুমি বিশ্বাস করো। এরকম গোবর দিয়ে ধাবা বানালে কেউ আমাদের ধাবায় আসবে না রে বাবা। যেখানে বসে লোকে খাবে সেটা গোবর দিয়ে বানালে কারোর ভালো লাগবে? কতজন তো ঘুটে পুড়িয়ে রান্না করে, গোবর জ্বালিয়ে সেই আগুনে রান্না করে সেই খাবারটা খেতে পারলে আমাদের গোবর ধাবাতেও সবাই আসতে পারবে। তোমরা একদম চিন্তা করো না। ছেলে মেয়েগুলো কিন্তু একেবারে খারাপ কিছু বলেনি। যেই ঘুটে পুড়িয়ে লোকে খাবার রান্না করে সেই গোবর দিয়ে ধাবা বানালে সেখানে বসে খাবে না কেন কেউ? সুমিতার এই কথার পরে তারা সবাই তাদের গোবর ধাবা বানানোর কাজে লেগে পড়ে। তারা তাদের পুরানো ধাবার জায়গাতেই বাঁশ, খড় ইত্যাদি দিয়ে নতুন একটা বাঁশের ধাবা বানায়। সেই বাঁশের ধাবার খড়ের উপর তারা ভালো করে সবাই মিলে গোবর লেপতে থাকে। গোবর লেপে দেওয়ার পরে তাদের ধাবা অত সুন্দর দেখতে না লাগলেও সুমিতার বুদ্ধিতে সেখানে টুনি লাইট এবং ছোট ছোট প্লাস্টিকের ফুল লাগানো হয়। এছাড়াও ধাবার চারিদিকে ছোট ছোট টবে ফুলের গাছ লাগিয়ে ধাবাটাকে খুব সুন্দর করে সাজানো হয়। প্রথম প্রথম তাদের ধাবায় সেরকম কোনো লোক না আসলেও শহর থেকে আসা বেশ কয়েকজন তাদের ধাবার ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতেই তাদের ধাবাতে লোকের আনাগোনা বেড়ে যায়। এই সমস্ত কথা শুনে প্রীতম বাবু প্রচন্ড পরিমাণে রেগে যায়। আচ্ছা, ওই ছেলে মেয়েগুলোর কি নাম বললেন আরেকবার বলুন? মোহনা আর রাহুল, এই দুটো নাম আমরা ভালো করে শুনতে পেরেছি, বাকি নামগুলো আমাদের মনে নেই। কেন বলুন তো, আপনি ওদেরকে চেনেন? চিনি মানে? মোহনা আমার মেয়ে, ওর ওই লাফাঙ্গা বন্ধুগুলোর সাথে মিশে ওই রকম মতো নিচে নেমে যাবে আমি কল্পনাও করিনি। এর শেষ আমি দেখেই ছাড়বো। এই মেয়ে, এদিকে এসো তো। তুমি একটু আগে বলছিলে না মোহনা রাহুল তোমার বন্ধু, কই তাদের ছবি দেখি।
পিয়ালির ফোনে ছবি দেখতেই প্রীতম বাবু আরো রেগে যায়। সে মোহনা এবং তার বন্ধুদেরকে সেখানে ডেকে পাঠায়। সুমিত এবং মনোরঞ্জন অনেক ভয় পেয়ে প্রীতম বাবুকে নিজের মেয়েকে সেখানে ডাকতে বারণ করে, কিন্তু প্রীতম বাবু তাদের কোনো কথাই শোনে না। কিছুক্ষণের মধ্যে মোহনা এবং তার বন্ধুরা সেখানে চলে আসে। একবার ধাবা গুড়িয়ে দিলাম তাও শান্তি হয়নি, আবার আমার বাবাকে দিয়ে আমাদেরকে এখানে ডেকে পাঠিয়েছে। সাহস তো কম নয় তোমাদের। এবার তোমাদের এই গোবর ধাবা আমি জ্বালিয়ে দেব, গোবরে তাড়াতাড়ি আগুনও লেগে যাবে। প্রীতম বাবু রেগে গিয়ে ঠাস করে সবার সামনে মোহনাকে চড় মারে। লোকের এত বড় ক্ষতি করেও তোমার শান্তি হয়নি, আবার ওদেরকে শাসাচ্ছিস? এক্ষুনি ওদের কাছে ক্ষমা চা, এক্ষুনি। আর ওদের যা যা দরকার লাগবে সবকিছু দিয়ে তুই ওদের এই গোবর ধাবা আবার নতুন করে সাজিয়ে দিবি। পারবো না এসব কিছু করতে। আমি কেন ক্ষমা চাইবো? ওরা আমাদেরকে খেতে দেয়নি, আমি ওদের খাবার রোজগার করার রাস্তা বন্ধ করে দিয়েছিলাম। সিম্পল, এর জন্য ক্ষমা চাইবো কেন? ঠিক আছে, তোর বলা কথা আমরা সবাই শুনলাম আর আমি রেকর্ডও করে নিয়েছি। এটা আমি থানায় গিয়ে শুনিয়ে দেবো, তারপর না হয় জেলে বসে এই রুয়াবটা দেখাস। তুই ভাবিস না আমার নাম নিয়ে তুই খারাপ কাজ করবি আর আমি তোকে ক্ষমা করে দেবো। এই শুনে মোহনা খুবই ভয় পেয়ে যায়। সে সুমিত এবং মনোরঞ্জনের কাছে ক্ষমা চায়। সুমিতা আর মনোরঞ্জন তাকে ক্ষমা করে দেয়। সেই সাথে প্রীতম বাবু সুমিত এবং তার স্বামীকে কয়েক লক্ষ টাকা দিয়ে তার নিজের জন্য গোবর ধাবা বানানোর অর্ডার দেয়। মোহনা ও সুমিতার গোবর ধাবাকে আরো সুন্দর করে সাজানোর জন্য অনেক চেষ্টা করে এবং সারা শহরে গোবর ধাবার বিজ্ঞাপন করিয়ে তাদের ধাবার বিক্রি আরো বাড়িয়ে দেয়।